সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন সিইসি। ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 বছরের জঞ্জাল সরিয়ে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দেশের মানুষ পিআর পদ্ধতির ভোট বোঝে না বললেন সালাউদ্দিন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির বৈঠক, সার্ককে সক্রিয় করা সহ দুদেশের অমীমাংসিত ইস্যু সমাধানের তাগিদ। এবং পরিকল্পনা ছাড়া সাভার গাজীপুরকে স্যাটেলাইট সিটি করা অযৌক্তিক বললেন পরিবেশ উপদেষ্টা। অর্ধশত নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী প্রতিনিধি সানিউল আলম রাজুর সহায়তায় রেজা খানের রিপোর্ট। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করা সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। এদিকে রাজধানীর গাবতলীতে বিএডিসি বীজ ভবন পরিদর্শনে আসেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃষ্টির কারণে সবজির উৎপাদন ব্যাহত হয়ে দাম বেড়েছে বলে জানান তিনি। বৃষ্টির কারণে সবজি অনেক নষ্ট হয়ে গেছে। এই সবজি নষ্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম, মানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। সবজির দামটা বেশি, কিন্তু আলুর দাম কিন্তু একেবারেই কম। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত আছে উল্লেখ করে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে, এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। পরে মিরপুর দারুসালাম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের আরেক দফা ব্রিফিং করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও 8টা থানা হয়তো আমরা এই সেপ্টেম্বর থেকে শুরু করতে পারবো। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক বিতর্ক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা বাড়ছে। নির্বাচিত প্রতিনিধিরা মানুষের ন্যূনতম ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারবে বলেও মনে করেন মির্জা ফখরুল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা বিচ্ছিন্নভাবে এই সুরক্ষার বিষয়ে আলোচনা করে সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না। তিনি বলেন, সমাজে বৈষম্যহীনতা আর উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, যা হতাশাজনক। জনগণের যে বৈষম্য কমিয়ে আনতে চাই, তার আর্থিক বৈশিষ্ট্য বৈষম্য সবকে কমিয়ে আনতে চাই, তখন যদি আমি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে এবং সেটাকে ডাইভার্ট করার চিন্তা করছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, এবং একটা উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাতারাতি সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবার আগে প্রয়োজন কাঠামোগত সংস্কার। বৈষম্যহীন একটা সমাজের কাছাকাছিও নিয়ে যেতে পারি। অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটার কিছুটা মূল্য হয়তো আমরা পাবো। নির্বাচিত প্রতিনিধিরা ভবিষ্যতে জবাবদিহি নিশ্চিত করতে পারবে বলেও মনে করেন মির্জা ফখরুল। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি,
তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে তারেক রহমানের রাজনীতি গণঅভ্যুত্থানের সাপ্লিমিটি বইয়ের প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ কেবল গণতান্ত্রিক পরিবেশ চায়। যে রাষ্ট্রে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে, মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফ্যাসিস্ট আমলের গণমাধ্যম এবং বর্তমান অবস্থা নিয়ে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনায় স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতি, অর্থনীতি সহ সব ক্ষেত্রেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে। হাসিনার পলায়নের পর মানুষের মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা না বুঝলে বাংলাদেশে কোনো দল রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের মানুষ পিআর পদ্ধতির ভোট বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই বক্তব্য দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরও। আগামী ফেব্রুয়ারিতে প্রচলিত পদ্ধতিতেই সব দলকে ভোটের প্রস্তুতি নেয়ার আহ্বান বিএনপির শীর্ষ দুই নেতার। প্রতিনিধিদের সহায়তায় আমার তৈরি একটি প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষ পিআর পদ্ধতি বোঝে না। এই পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন, কোন চাঁদাবাজ, কোন দখলবাজ, যাদের দিকে মেয়েরা ভয় পায়, মানুষের কেড়ে নেয় জায়গা জমি, এরা কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হতে পারবে না। এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। দেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে এমন মন্তব্য করে সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি থেকে সরে এসে প্রচলিত ধারায় নির্বাচনের প্রস্তুতি নিতে সব দলের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ। এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শেষের পক্ষে সালাম দিবেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এখানে আমার চাইতে বেশি সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সার্ককে সক্রিয় করা সহ ঢাকা ইসলামাবাদের মধ্যকার অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির বিষয়ে জোর দেয়া হয়েছে। আর এনসিপি নেতারা বলেন, আঞ্চলিক অর্থনীতিকে সমৃদ্ধ করা নিয়ে আলোচনা হয়েছে। আরও জানাচ্ছেন ইস্তেয়াক হোসেন। 2 দিনের জন্য বাংলাদেশ সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 13 বছরের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। পাকিস্তানের এই নেতার আগমনে কয়েকটি রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানায় পাকিস্তান এম্বাসি। শনিবার বিকালে ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি
সেনসিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। এরপর বৈঠক করেন জামায়াতে ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল। অমীমাংসিত বিষয়গুলো সমাধান করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় দলটি। আগামীতে দুটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের সাথে আরও কীভাবে এক্সচেঞ্জ বৃদ্ধি করা যায় এবং সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায়, সার্ককে শক্তিশালী করা যায়, এসব বিষয়ে আমরা এখানে কথা বলেছিলাম। আমরা বলেছি যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। এরপর মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে, যেখানে আধা ঘণ্টা ব্যাপী আলোচনা চলে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে যাবেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার সন্ধ্যা 7:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন তিনি। শনিবার এ তথ্য জানায় দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই ধারা বজায় রাখতে পারলে আগামীতে আইনজীবীরা দেশের নেতৃত্ব দেবে। শনিবার দুপুরে বার কাউন্সিলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল জানান, কোর্ট ফি থেকে আসা 15,000 কোটি টাকা রাজস্বের 1/5 বিচার বিভাগে দেওয়ার জন্য সরকারের প্রস্তাব দেয়া হয়েছে। এক্ষেত্রে ইতিবাচক সাড়াও মিলেছে। ফ্যাসিবাদের দ্বার থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই ফ্যাসিবাদ বিতরণের জন্য আইনজীবীদের ভূমিকা ছিল অনবদ্য। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান ধরে রাখা প্রয়োজন। আর সেই অভ্যুত্থানের সফল তখনই আসবে, ফসল তখনই আমরা ঘরে তুলতে পারবো, যদি আমরা আইনজীবীরা ঐক্যবদ্ধ থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া 34 জনের আবেদন পড়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। তবে এখনও আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পড়েনি। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ। বিজয়ী হতে শিক্ষার্থীদের সামনে নানা অঙ্গীকার তুলে ধরছেন প্রার্থীরা। ডাকসুর সংবিধান সংস্কার প্রস্তাবনা থেকে শুরু করে যে কোনো রূপরেখার বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ততবারই কিন্তু তাদেরকে রেসপন্স করেছে। এবং আপনি দেখবেন যে ডাকসুকে সাধুবাদ জানিয়ে ইতিবাচকভাবে আমরা গ্রহণ করেছি বলেই কিন্তু আমরা একটি প্যানেল দিয়েছি, যেই প্যানেল ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের জাগরণ তৈরি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে মুখে আমাদের এই প্যানেল ঘোষণার পর আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। যারা এতদিন প্রভাব বিস্তার করেছে, ডাকসু হতে দেয় নাই, তারা এখন প্রভাব বিস্তার করতেছে তারা যেন বিজয়ী হয়। যখন দেখছে তারা বিজয়ী হবে না, তখন তারা বিশ্ববিদ্যালয়, আমি মনে করি যে ভিসি মহোদয়কে এই চাপ প্রয়োগ করতেছেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া সাভার গাজীপুরকে স্যাটেলাইট সিটি করার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে মতিঝিলের ডিসিসিআই আয়োজিত বিকেন্দ্রীকরণ ও টেকসই নগরায়ন বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা শহরের নানা অসঙ্গতি তুলে ধরেন নগরবিদরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজধানী ঢাকা। দখল দূষণ আর সীমাহীন অনিয়মে জর্জরিত ঢাকাকে নিয়ে দিন দিন বাড়ছে হতাশা। 16 কোটি জনসংখ্যা, দেশের 32% বাস রাজধানী শহরে, অথচ ঢাকার আয়তন দেশের মোট আয়তনের মাত্র 1%। কৃষিজমি কমে যাওয়া সহ নানান কারণে শহরে এসেছে 24.5% পরিবার। আর কর্মসংস্থানের অভাবে প্রতি বছর ঢাকামুখী হচ্ছে 5 লাখ মানুষ। এমন পরিস্থিতি নিরসনে বিকেন্দ্রীকরণের বিকল্প দেখছেন না নগরবিদরা। এখনই যদি পরিকল্পিতভাবে আমি মানুষগুলোকে এখানে নিতে পারতাম, তাদেরকে উন্নয়ন জায়গায় শিফট করতে পারতাম, তাহলে আমাদের আজকের নগরের কেন্দ্রীভূত জায়গায় এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। বক্তারা বলেন, শুধু দখল দূষণই নয়, ঢাকার বিস্ফোরা অনিবন্ধিত শিল্প কারখানা। ঢাকার আশেপাশে যেভাবে অনুমোদনহীন শিল্প কারখানা, অনুমোদনহীন আবাসন গড়ে উঠেছে, এইটা হচ্ছে যে বাংলাদেশের জন্য একটা বিস্ফোরা। প্ল্যানিং এর রুলস হলো প্রথম আমাদের আপগ্রেড সলিউশন আগে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আর চেয়ারম্যান বলছেন, স্যাটেলাইট সিটি রূপান্তরের আগেই মানুষ বস্তি বানিয়ে ফেলেছে। এই স্যাটেলাইট সিটি আর যে নামে ডাকেন, এই গাজীপুর, টঙ্গী, সাভার, কেরানীগঞ্জ,
এগুলোতে জনগণ নিজেদের প্রয়োজনে তাদের মতো করে বস্তি বলেন সিটি বলেন বানায় নেয়, তারপরে আমরা প্ল্যানিং করি। ঢাকা শহরের এই পরিস্থিতির জন্য আপনারা অনেকাংশে দায়ী, আপনারা তো ইন্ডাস্ট্রি মালিক। ইতোমধ্যেই ঢাকার 4 নদীকে দখল দূষণ মুক্ত করতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি। এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি, তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে। সাভারের কেউ তো এখানে নাই, গাজীপুরেরও কেউ নাই, তাদের অবর্তমানে ঢাকা শহরের যাবতীয় জঞ্জাল সাভার আর গাজীপুরে পাচার করে দেওয়ার পরিকল্পনা করেন না। পর্যায়ক্রমে দেশের আরো 63 নদীকে ব্লু নেটওয়ার্কের আওতায় আনার কথাও বলেন উপদেষ্টা। আরো 63টা জেলার থেকে 63টা নদী দখল দূষণ মুক্ত করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 247 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেঙ্গুতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 114 জনে। এছাড়া চলতি বছরের 23 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 28,202 জন। মহাখালী টিবি গেইটে সশস্ত্র চাঁদাবাজির ঘটনায় প্রধান আসামি জসিমকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার ব্রিফিংয়ে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গাজীপুরের পুবাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোনো পদবি না থাকলেও 5 আগস্টের পর বিভিন্ন দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী জসিম মহাখালী বনানী এলাকায় চাঁদাবাজি করত বলেও জানান আশিকুর রহমান। SU সেলিমের প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে টিবি গেট এলাকার একটি ফার্মেসিতে গেল বৃহস্পতিবার অগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনা ঘটে। গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত চাঁদাবাজির ঘটনায় বনানী থানা মামলা দায়েরের পর ছায়া তদন্তে নামে র্যাব। 1-এর অধিনায়ক জানান, গাজীপুরের পুবাইল থেকে ঘটনার 12 ঘন্টার মধ্যে সন্ত্রাসী জসিমকে গ্রেফতার করা হয়। র্যাব 1 CPC 1-এর চৌকস আভিযানিক দল সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার পুবাইল থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঁদাবাজি মামলা রুজু হওয়ার 12 ঘন্টার মধ্যে অর্থাৎ 22 আগস্ট 2025 তারিখ আনুমানিক সন্ধ্যা 7:45 ঘটিকার সময় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোহাম্মদ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গেল বছরের 5 আগস্টের পর দেশে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে এই অস্ত্রধারী সন্ত্রাসী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে জড়ায় বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আসামিদ্বয়ের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পদ বা পদবি নেই। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জসিম আরও জানায়, সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাবৎ তারা মহাখালী বনানীতে চাঁদাবাজি করে আসছে। গ্রেফতারকৃত আসামি জসিমের বিরুদ্ধে আগেও হত্যা, ডাকাতি ও মারামারির ঘটনায় আরও 3টি মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের 9 জনের অবস্থায় সংকটাপন্ন। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের HDUতে ভর্তি আছেন 6 জন। ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, 3 জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং মাত্র 1 মাস বয়সী এক শিশুর শরীরে প্রায় 30% দগ্ধ হয়েছে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস। শনিবার ভোর রাত 3:30টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্বপাড়া এলাকার একটি টিন শেড বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। আগুন পাশের ঘরেও ছড়িয়ে পড়লে 2 ঘরে থাকা লোকজন দগ্ধ হয়। অগ্নিদগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বম হইলে যেরকম বাস্ট হয়, এটা ওই গ্যাসের থেকে সম্ভবত বাড়ির ভিতরে রুমের ভিতরে গ্যাসটা আটকে আসছিল সম্ভবত। আর মনে আগুনের কোনো কিছু পাইছে, সিস্টেম পাইছে, এটা আত্মা একটা বাস্ট হয়েছে। বাস্ট হওয়ার পরে মানে বাসার যে চাল আছে ছাদ,
এটা উঠতে গেছে গা। এটা হলো দুইটা রুমে প্রায় নয়টা লোক, হেরায় যৌথ একই ফ্যামিলির লোক। যে দুইটা রুমের মাঝে মনে করেন গ্যাসে বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে মনে করেন পুরো আগুন ধরে গেছে, তখন বিদ্যুৎ সংযোগ গেছে গা। গ্যাসের প্রবলেম ছিল, তিতাস গ্যাসের, তো এটা বাড়িওয়ালারে প্রবলেমটা বলা হয়েছে, বলা হওয়ার পর বাড়িওয়ালার প্রবলেমটা সলভ করে নাই। সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার আহমেদুল কবির জানান, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। বেশিরভাগেরই 30 ভাগের উপরে, শুধু একটা পেশেন্ট আছে 15 ভাগ পুড়ে গেছে শরীরে। সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে 1 মাস বয়সের, ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের 30%। আমরা 6 জনকে এসডিউতে পাঠিয়েছি, বাকি 2 জন অবজারভেশনে আছে এবং এদের মধ্যে 3 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আমরা সন্দেহ করছি। এদিকে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তাসনিয়া নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়। 22 জন ভর্তি আছে এখন পর্যন্ত। আমাদের হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছেন 20 জন। আজকে যে বাচ্চাটা মারা গেছে তাসনিয়া, 15 বছর। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 36 জনে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং অবিলম্বে আইনের খসড়া সংশোধনী পাশের দাবিতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়ুথ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা জানান, প্রতিবছর দেশে তামাকজনিত রোগে মৃত্যু হয় 1,61,000 মানুষের। তরুণদের মধ্যে তামাক ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য হুমকি। ইয়ুথ মার্চ কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। তরুণ সমাজের মধ্যে নতুন ধূমপায়ী যেন আবির্ভাব না হয়, সেই সুযোগগুলো বন্ধ করাটা অত্যন্ত জরুরি এবং যারা অভ্যস্ত হয়ে আছেন তাদের তরফ থেকে এই অভ্যাসটাকে আস্তে আস্তে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের কারা মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের আলিপুর গোরস্থান মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব AK কিবরিয়া স্বপন ও জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন সহ আরও অনেকে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পথ মসৃণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে NCUK গ্র্যাজুয়েশন সেরেমনি 2025 আয়োজন করেছে MIE পাথওয়েজ। শনিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রাম সম্পন্ন করা শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয়। গ্র্যাজুয়েটরা এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 65টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। অনুষ্ঠানে MH গ্লোবাল গ্রুপের শীর্ষ কর্মকর্তা ও MIE পাথওয়েজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ আয়োজন বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। এবারে খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে BCB। দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, তার ডেপুটি হিসেবে রয়েছেন নাহিদা আক্তার। বিশ্বকাপ দলে চমক হিসেবে ঠাঁই পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তাদের অন্তর্ভুক্তিতে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইসমা তানজিম। আগামী 30 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর মাঠে গড়াবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ICCর এই মেগা ইভেন্ট। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই জানালেন CEC। ভোট বানচালের ষড়যন্ত্র কাজে আসবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 বছরের জঞ্জাল সরিয়ে রাতারাতি পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দেশের মানুষ পিআর পদ্ধতির ভোট বোঝে না বললেন সালাউদ্দিন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপির বৈঠক। সার্ককে সক্রিয় করা সহ দুদেশের অমীমাংসিত ইস্যু সমাধানের তাগিদ। এবং পরিকল্পনা ছাড়া সাভার গাজীপুরকে স্যাটেলাইট সিটি করা অযৌক্তিক বললেন পরিবেশ উপদেষ্টা। অর্ধশত নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।